সূর্যের আলোকে কাজে লাগিয়ে ক্লোরোফিল প্রয়োজনীয় পানি এবং খনিজ লবণ মাটি থেকে গ্রহণ করে যে খাদ্য তৈরি করে গাছে, সেই খাদ্যটা গাছের পাতায় সুক্রোজ আকারে জমা হয়। তো যখন এই ৪৫ দিনের পর থেকে আস্তে আস্তে সেটা রিপ্রোডাক্টিভ স্টেজে যেতে থাকে ধীরে ধীরে, তখন হয় কি এই যে পাতায় জমা থাকা যে সুক্রোজটা, এই সুক্রোজটা তখন ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে। এই যে যে গাছের পানি, খনিজ লবণ, বিভিন্ন পুষ্টি, খাবার, এই যত প্রকার আদান প্রদান, সবগুলো এই গাছের ভিতরে একটা টিস্যু থাকে, এরকম শিরা উপশিরার মতো আমাদের মতো। এই টিস্যুটাকে বলা হয় ফ্লোয়েম টিস্যু। আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা এবং প্রিয় তরুণ কৃষি উদ্যোক্তা বন্ধুরা। আমি কৃষিবিদ এস এম ফজলে রাব্বি, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে পেঁয়াজের শেষ সময়ের পরিচর্যা। শেষ সময় বলতে বোঝাচ্ছি যখন ৬০ থেকে ৬৫ দিন যখন চলে আসে, ৬৫ দিন পর থেকে, এই সময়ের পর থেকে পরবর্তী সময়ের যে পরিচর্যাগুলো, সেই বিষয়ে মূলত আলোচনাটা আসলে। তো আমরা বারবারই আলোচনা করেছি বিভিন্ন বিষয়ে যে একটি পেঁয়াজ গাছের যে অঙ্গজ বৃদ্ধি বা যাকে ইংরেজিতে বলা হয় ভেজিটেটিভ গ্রোথ, এই অঙ্গজ বৃদ্ধিটা সাধারণত দেখা যায় যে আপনি তো বীজতলাতে চারা রোপণ করা হলো, তারপরে চারা রোপণ করার পর থেকে মোটামুটি ৪৫ দিন পর্যন্ত তার অঙ্গজ বৃদ্ধিটা বেশ ভালো পরিমাণে হয় আর কি। এরপরে আস্তে আস্তে ৪৫ দিন পর থেকে এসে ধীরে ধীরে তার রিপ্রোডাক্টিভ যে গ্রোথ, অর্থাৎ ফল উৎপাদন বা কন্দ গঠনের যে কাজটি ধীরে ধীরে একটা পর্যায়ে আস্তে আস্তে শুরু হয়। প্রথমে দেখা যায় যে আস্তে আস্তে এই যে জায়গাটা সলোয়েন হয়, অর্থাৎ আস্তে আস্তে একটু স্ফীত হতে শুরু করে, এই কাণ্ডের এই অংশটা একটু একটু মোটা হতে শুরু করে। তারপরে একটা সময় আস্তে আস্তে যেখান থেকে কন্ড গঠন করতে শুরু হয়, অর্থাৎ আমরা বলি যে পেঁয়াজ নামা, যেটা কন্ড গঠন হওয়াটা আস্তে আস্তে শুরু হয়। এই যে এই জায়গাটা, এটা হলো ৪৫ দিনের পর থেকে খুব ধীরে ধীরে শুরু হয়, যেটা আমরা সাধারণত চোখে দেখে বুঝতে পারি না, কিন্তু ওই সময় থেকে এটা আস্তে আস্তে কিন্তু শুরু হয়। আর ওই সময়টায় গাছের এই যে যেই ভেজিটেটিভ বা অঙ্গজ বৃদ্ধি, এটার পেছনে মূলত যে ভূমিকা রাখে সেটি হচ্ছে দুটি হরমোন। তারা হলো কি কি? অক্সিন এবং সাইটোকাইনিন। এই, আর অক্সিন এবং সাইটোকাইনিন এই দুটো হরমোনকে স্টিমুলেট করে, অর্থাৎ তাদের কাজের গতিকে বৃদ্ধি করে দেয় কে? জিবেরেলিন। তো অর্থাৎ এটা বেড়ে যায়, এটা বেড়ে যাওয়ার কারণে এই দুটোর কাজ অনেক বেশি বেড়ে যায় এবং গাছের ভেজিটেটিভ গ্রোথটা বাড়ে। আর যখনই এই ৪৫ দিনটা পার হয়ে যায়, তখন ধীরে ধীরে হরমোনাল একটা চেঞ্জ চলে আসতে থাকে। কিভাবে? জিবেরেলিনের পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকে, ডাউন হয়। আচ্ছা, ডাউন হয়ে কি হয় তখন? এই অক্সিন আর সাইটোকাইনিন তখন কি কাজ করে? তারা তখন করে কি? এই যে তার গ্রোথ ফেজে বা এই বৃদ্ধির পর্যায়ে যে গাছের পাতায় যে সঞ্চিত খাদ্য থাকে সুক্রোজ, সূর্যের আলোকে কাজে লাগিয়ে ক্লোরোফিল প্রয়োজনীয় পানি এবং খনিজ লবণ মাটি থেকে গ্রহণ করে যে খাদ্য তৈরি করে গাছে, সেই খাদ্যটা গাছের পাতায় সুক্রোজ আকারে জমা হয়। তো যখন এই ৪৫ দিনের পর থেকে আস্তে আস্তে সেটা রিপ্রোডাক্টিভ স্টেজে যেতে থাকে ধীরে ধীরে, তখন হয় কি এই যে পাতায় জমা থাকা যে সুক্রোজটা, এই সুক্রোজটা তখন ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে। এই যে যে গাছের পানি, খনিজ লবণ, বিভিন্ন পুষ্টি, খাবার, এই যত প্রকার আদান প্রদান, সবগুলো এই গাছের ভিতরে একটা টিস্যু থাকে, এরকম শিরা উপশিরার মতো আমাদের মতো। এই টিস্যুটাকে বলা হয় ফ্লোয়েম টিস্যু। অনেকটা সেলাইনের নল যেরকম কাজ করে, এরকম শিরা উপশিরার মতো সেরকম ভাবে কাজটা করে। এই ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে তখন কি করে আবার তারা এই সুক্রোজ খাদ্যটাকে পরিবহন করে আস্তে আস্তে গোড়ায় নিয়ে এসে, সুক্রোজটা হলো মূলত কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেটটাই কিন্তু পরবর্তীতে পেঁয়াজ আকারে এখানে এসে জমা হয়। তো খাদ্যটা নিচে নেমে আসবে তখন, এসে আস্তে আস্তে কন্দে জমা হবে। এই কন্দটাই হচ্ছে পেঁয়াজ, যেটি আমরা খাবার হিসেবে খাই। তো এখন শেষ দিকে এসে কি হবে? যখন এই ৬০ থেকে ৬৫ দিন বয়স, তখন দেখা যায় কি যেই কন্দ নামাটা চোখে দেখা যায়, অর্থাৎ এই যে গোড়ায় যে স্ফীত হয়ে যাচ্ছে, কন্দগুলো নামা শুরু করছে, জিনিসটা একদম দৃশ্যমান হয় আস্তে আস্তে। এ সময় থেকে শুরু করে মোটামুটি ২০ থেকে ৩০ দিন সময় তারপরে লাগে পেঁয়াজটি মোটামুটি পরিপূর্ণ হতে। তারপরে আমরা সেটি সংগ্রহ করতে পারি। এই যে সময়টি, এই সময়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ের উপর অনেকটা নির্ভর করে যে আমাদের ফলনটা আসলে আমরা দিন শেষে কেমন পাবো, আমাদের পেঁয়াজের ওজন কেমন হবে, আকার কেমন হবে, দেখতে কেমন হবে, স্বাদ কেমন হবে, কতদিন সংরক্ষণ করে রাখা যাবে, এর অনেক কিছুই আসলে মূলত এই সময়টার পরিচর্যার উপরে নির্ভর করে, অর্থাৎ ৬০ থেকে ৬৫ দিনের যে সময়টা, এই সময়টার উপর নির্ভর করে। তো এই সময়টা আসলে অনেক ধরনের পরিচর্যাই আছে, তার মধ্যে নিউট্রিয়েন্ট এবং মাইক্রো নিউট্রিয়েন্টের কিছু বিষয় রয়েছে, অর্থাৎ সার এবং
অনুসার যে বিষয়গুলো আমরা বলি তার কিছু বিষয় রয়েছে। মানে 60 থেকে 65 দিন পার হয়ে যাওয়ার পরে প্রথমে বলি কি করা যাবে না, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে কি করা যাবে না এই সময়, অর্থাৎ কোন ধরনের সার বা নিউট্রিয়েন্ট দেওয়া যাবে না। সেটা হলো কি, এ সময়টা এসে ইউরিয়া জাতীয় সার অর্থাৎ নাইট্রোজেন ব্যবহার করা যাবে। ইউরিয়া থেকে তো আমরা নাইট্রোজেন পাই। এই নাইট্রোজেন যাতে ইউরিয়া আছে বা ডিএপি আছে, এটাতেও কিন্তু নাইট্রোজেন আছে, এগুলো কিন্তু এখন আর ব্যবহার করা যাবে না। তাহলে এ সময় কি ব্যবহার করা যাবে বা কি প্রয়োগ করা যাবে সেটা নিয়ে হচ্ছে আমাদের কথা। আচ্ছা, এ সময় ব্যবহার করা যাবে অন্যান্য যে সারগুলো রয়েছে তার মধ্যে, যেমন স্প্রে যদি আমরা করতে চাই, ম্যাক্সিমাম কৃষকই বাংলাদেশে আমাদের যে বিভিন্ন ফরিদপুর অঞ্চল আছে, বৃহত্তর পাবনা অঞ্চল আছে, দেখা যাচ্ছে মাটিতে দীর্ঘদিন রস থাকার কারণে শেষ সময় আপনারা সেচ দিতে পারেন না। যদি সেচ দিতে পারেন সেই ক্ষেত্রে মাটিতে পটাশ বা ফসফরাস সারটা দেওয়া যেতে পারে। যদি সেচ দিতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু ফসফরাসটা স্প্রে করে দিতে পারেন, কিন্তু আসলে আলাদাভাবে এরকম ফসফরাস বা পটাশ সমৃদ্ধ ফসফরাসটা কিন্তু আমাদের দেশে এরকম মাইক্রোনিউট্রিয়েন্ট সারটা পাওয়া যায় না যেটা স্প্রে করার উপযোগী। যে কারণে সেটা আসলে স্প্রে করার সুযোগ থাকে না। এ সময় এই যে ইউরিয়া জাতীয় অর্থাৎ নাইট্রোজেন বা ডিএপি এইগুলো সার কোনোভাবে দেওয়া যাবে না। আর যে সকল বিভিন্ন মাইক্রো উপাদানের কম্বিনেশন রয়েছে, যেখানেও কিন্তু অনেক সময় দেখা যায় যে নাইট্রোজেনটা আছে, সেটাকে অ্যাভয়েড করতে হবে। নাইট্রোজেনের সমৃদ্ধ কোনো কিছুটা না দেওয়া সবচেয়ে বেশি ভালো। যেমন আমেরিকান এনপিকেএস এর মধ্যে কিন্তু ফসফরাসও আছে, পটাশও আছে, সালফারও আছে। ৩ টাই কিন্তু গুরুত্বপূর্ণ। তারপরে ওটা না দেওয়াটা ভালো, কারণ ওখানে নাইট্রোজেন রয়েছে, যেখানে ওটাকে এভয়েড করতে হবে। তাহলে কি এই সময় দেওয়া যেতে পারে? আলাদাভাবে আমাদের কি সার দেওয়ার সুযোগ আছে? আলাদাভাবে আমাদের সালফার দেওয়ার সুযোগ আছে স্প্রে করার। আলাদাভাবে আমাদের পটাশিয়াম স্প্রে করার সুযোগ আছে। আলাদাভাবে আমাদের বোরন স্প্রে করার সুযোগ আছে। আলাদাভাবে আমাদের জিঙ্ক স্প্রে করার সুযোগ আছে। এই জিনিসগুলো আমাদের স্প্রে করার সুযোগ আছে। সেই ক্ষেত্রে আমরা কোনটা কিভাবে দিব? সালফারের বিষয়টা একটু আগে বলি। সালফারটা যদি আমরা আলাদাভাবে স্প্রে করতে চাই, সেই স্প্রেটা এই ৬০ দিন আগে করাটাই ভালো। ৬০ দিন পার করে বা ৬৫-৭০ দিনে এসে পরবর্তী সময়ে এসে না করাটা বেটার। কিন্তু আমরা এই ৩ টা সার আমরা মানে ৩ টা উপাদান আমরা স্প্রে করতে পারি, পটাশিয়াম, বোরন এবং জিঙ্ক। এই ৩ টা উপাদান আমরা যদি স্প্রে করি সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সময় গাছের ব্যাপক কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে আমরা বলি। পটাশিয়ামটা কি কাজ করবে? পটাশিয়ামের গুরুত্বপূর্ণ কাজ হলো এই যে গাছটা, সেই গাছটাকে শক্তিশালী করা। সে গাছটাকে শক্তিশালী করবে এবং গাছ যে এই যে খাবারটা টেনে নিচে নিয়ে আসবে, এ সময়ও কিন্তু কিছু ফটোপ্রিয়জমের প্রয়োজন আছে। সূর্যের আলো থেকে যে খাদ্য তৈরি করা, এ সময়টাতে কিছু খাদ্য তৈরির কাজ চলে এবং সেগুলো কিন্তু টেনে টেনে গাছ নিচে নিয়ে আসে। এই যে যে খাদ্য তৈরিতে উৎসাহিত করা এবং এই খাবারটাকে টেনে নিচে নিয়ে আসা, এই কাজটায় পটাশিয়াম বড় ভূমিকা পালন করে। গাছের পাতায় যে স্টোমাটা, অর্থাৎ পাতায় ছিদ্র ছিদ্র মানে সূক্ষ্ম ছিদ্র এরকম ছিদ্র থাকে, এই স্টোমাটার মাধ্যমে কিন্তু পাতা পরিবেশের সঙ্গে ভারসাম্য বজায় রাখে, পানি আনা নেওয়া করে, আদান প্রদান করে, তাপ আদান প্রদান, আলো সবকিছু কিন্তু এই স্টোমাটার মাধ্যমে করে থাকে। তো এই স্টোমাটাকে অ্যাক্টিভ করার কাজটা রাখে হলো এই পটাশিয়াম বড় ভূমিকা রাখে। আবার গাছের বিভিন্ন স্ট্রেস ট্যাকেল দেওয়ার জন্য যে অ্যাবসিসিক অ্যাসিড যে হরমোনটা লাগে, সেই হরমোনটাকেও কিন্তু সক্রিয় করে এই পটাশিয়াম। তার পাশাপাশি গাছকে রোগ প্রতিরোধী রাখা, গাছকে শক্তিশালী রাখা, গাছকে শক্ত রাখা এবং তার পাশাপাশি এই যে যেই কন্দটা এখন হতে যাচ্ছে, যেটা আমাদের মূল উদ্দেশ্য, এই কন্দটা কেমন হবে, সেই কন্দ বা পেঁয়াজ যেটা, এই কন্দটাকে বড় করা, কন্দটার স্বাদ বৃদ্ধি করা, কন্দটার শেপ ঠিক রাখা, এই যে সকল কাজগুলো থাকে সেই ক্ষেত্রেও কিন্তু এই পটাশিয়াম বড় ভূমিকা রাখে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? পটাশিয়ামের সোর্স হিসেবে আমরা কুইক পটাশ বা অর্থাৎ সালফেট অফ পটাশ যাকে আমরা বলি সাদা পটাশ, সেটা কুইক পটাশ আকারে নামে পাওয়া যায় বাজারে, ফাস্ট পটাশ নামে পাওয়া যায়, র‍্যাপিড পটাশ নামে পাওয়া যায়, স্প্রে পটাশ নামে পাওয়া যায়, বিভিন্ন নামে পাওয়া যায়। এর যে কোনো একটি মানে এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ, যে কোনো ব্র্যান্ডের যে কোনো একটি, সেটি আপনারা স্প্রে করতে পারেন এই সময় ৩ থেকে ৫ গ্রাম পার লিটার, এই মাত্রায় গেল। বোরনের প্রয়োজন হয় আমাদের। বোরন গাছটাকে, এই গাছের সেল ওয়ালগুলোকে শক্তিশালী রাখতে সাহায্য করে। বিশেষ করে যে পেঁয়াজের কন্দ হবে, এই যে পেঁয়াজের কন্দটা আমরা বানাতে যাচ্ছি, পেঁয়াজের কন্দ যাতে ফেটে না যায়, যাতে সুন্দর মসৃণ থাকে তার শরীরটা, সে যেন ফেটে না যায় সহজে, এবং তার এই যে যেই বোটা বলি, পেঁয়াজের বোটা আমরা যাকে বলি, অর্থাৎ এই গাছের গলার অংশ থেকে যে পেঁয়াজের বোটাটা হবে, এই গোটাটা শক্ত থাকলে এটা বেশি স্টোরেজ করতে সুবিধা হয়। তো সংরক্ষণের মেয়াদকালটা বাড়াতে সহযোগিতা করে বোরন তখন এই ক্ষেত্রে, এবং পেঁয়াজের প্রাচীরটাকে শক্তভাবে গড়ে তোলা, পেঁয়াজটাকে কম্প্যাক্ট করা এই ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে।
সেজন্য আমরা বোরন হিসেবে কি দিতে পারি, যে বোরনটা সলুবল বোরন, অর্থাৎ স্প্রে করার জন্য যে বোরনটা স্পেশাল ভাবে তৈরি করা হয়, এটা সলুবল নামে বাজারে পাওয়া যায়, সলুবল বোরন নামে বাজারে পাওয়া যায়, বিভিন্ন প্রকার ব্র্যান্ডের বিভিন্ন নামে এই বোরনটি বাজারে পাওয়া যায়, যেটি স্প্রে করার জন্য। স্প্রে করার বোরন যেটা আছে সেটা আমরা তখন 0.5 গ্রাম পার লিটার এই মাত্রায় আমরা দিতে পারি। তার পাশাপাশি জিঙ্কের একটা বড় ভূমিকা আছে। কি ভূমিকা? জিঙ্ক কি করবে, এই যে যে খাবারটাকে টেনে নিয়ে এসে আবার কন্দটা সুন্দরভাবে গঠন হওয়া, এর জন্য কিছু এনজাইমের কার্যক্রম থাকে, কিছু হরমোনাল কার্যক্রম থাকে। এই কার্যক্রমটাকে জিঙ্ক স্টিমুলেট করে, যার কারণে এই বিপাক্রিয়ার মাধ্যমে তৈরিকৃত খাদ্যটা মানে খুব সুন্দরভাবে এখানে এসে পৌঁছায়। আর খাদ্য যত ভালোভাবে এসে পৌঁছাবে, যত বেশি এসে পৌঁছাবে, কন্দ কিন্তু তত বেশি মোটা হবে, কন্দের কোষ বিভাজন কিন্তু তত বেশি হবে, কন্দটা তত বেশি সমৃদ্ধ হবে, এবং কন্দটা তত বেশি দিন সংরক্ষণ করা যাবে। এই কাজগুলো তখন এই জিঙ্কের মাধ্যমে আমরা করাতে পারবো। তার পাশাপাশি জিঙ্ক ব্যবহার করার কারণে গাছটাও কিন্তু সুস্থ থাকবে। তো আমরা জিঙ্ক দিতে পারি 0.3 গ্রাম পার লিটার, পরিমাণে একটু কম। এই তো এইভাবে আমরা এই যে স্প্রে কম্বিনেশনটা, কুইক পটাশ বা সালফেট অফ পটাশ বা সাদা পটাশ বা স্প্রে পটাশ, সেটি 3 থেকে 5 গ্রাম পার লিটার। স্প্রে করার জন্য সলুবল বোরন 0.5 গ্রাম পার লিটার, এবং চিলেটেড জিঙ্কটা 0.3 গ্রাম পার লিটার। এই তিনটে নিউট্রিয়েন্টস এর কম্বিনেশনটা এই 65 দিনের পর থেকে এসে 7 থেকে 8 দিনে একবার, মানে প্রতি 7 থেকে 8 দিন পর পর এটা আমরা স্প্রে করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের কন্দর আকার আকৃতি বড় হবে, ভালো হবে, এবং কন্দটা সুন্দর হবে, বেশি দিন সংরক্ষণযোগ্য হবে, যদি আমরা এই তিনটা নিউট্রিয়েন্ট এই মাত্রায় এই সময়টা এসে স্প্রে করতে পারি। তার পাশাপাশি যদি গাছে কোনো ধরনের কোনো রোগের আক্রমণ দেখা যায় বা কোনো রোগের লক্ষণ দেখা যায়, সেক্ষেত্রে আমরা এই তিনটার সঙ্গেই প্রয়োজনীয় পরিমাণ ছত্রাকনাশক, রোগ চিহ্নিত করে যে রোগ হবে সেটার জন্য ছত্রাকনাশকটা আমরা এর সঙ্গেই একসাথে ব্যবহার করতে পারবো, বা পোকার আক্রমণ হলে কীটনাশকটাও আমরা এই তিনটা নিউট্রিয়েন্টের সঙ্গে একসাথে ব্যবহার করতে পারবো। তো আমি আশা করি যে আমি যে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি আপনারা কম বেশি অনেকটাই বুঝতে পেরেছেন। তারপরও যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু জানার থাকে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন, এবং আপনারা নিশ্চিত থাকেন যে আমি অবশ্যই আপনাদের সবার কমেন্টের উত্তর দিব, এবং আপনাদের সমস্যাটা তুলে ধরবেন, এই সমাধানটি আমি কমেন্টের মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করব। আরেকটি কথাই বলতে চাই, যারা পেঁয়াজ চাষে নতুন বা যাদের আরো জানার আগ্রহ থাকে, পেঁয়াজ চাষ সম্পর্কে বোঝার আগ্রহ থাকে, তাদের জন্য আমি 5টি পূর্ণাঙ্গ ক্লাসের ভিডিও করেছি। কারণ ইউটিউবে যে ভিডিওগুলো আমি দেই, এইগুলো আমি বেশি সময় নিয়ে করতে পারি না, অল্প সময়ের ভিডিও। কিন্তু এই ভিডিওগুলো অনেক বড় বড় লং ভিডিও এবং পূর্ণাঙ্গ ক্লাসের ভিডিও এগুলো। এই 5টি পূর্ণাঙ্গ ক্লাসের ভিডিও এবং তার সাথে পেঁয়াজ চাষের একটি আধুনিক পদ্ধতি সম্বলিত পূর্ণাঙ্গ গাইড, এই গাইডটি, এই গাইডের পিডিএফ, অর্থাৎ এটা আপনি অনলাইনে নিয়ে পড়তে পারবেন। এই দুটা জিনিস আমি আপনাকে পাঠিয়ে দিতে পারবো। তো এই 5টি পূর্ণাঙ্গ ক্লাসের ভিডিও এবং পেঁয়াজ চাষ বিষয়ক যে পূর্ণাঙ্গ গাইডটা, এই যে প্যাকেজটি আমি করেছি, এই প্যাকেজটির জন্য আমি খুব লিবারাল একটি মূল্য ধরেছি, মাত্র 200 টাকা দাম। আপনারা যারা এই প্যাকেজটি সংগ্রহ করতে চান, তারা 01717005357, এই যে বিকাশ নাম্বারটি আমি দিয়েছি, এই বিকাশ নাম্বারে আপনারা এই 200 টাকা সেন্ড মানি করে আমার এই ভিডিওর স্ক্রিনের উপরে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আপনারা যোগাযোগ করবেন, এবং এই সেন্ড মানিটি করে 200 টাকা আপনারা এই 5টি পূর্ণাঙ্গ ক্লাসের ভিডিও এবং পেঁয়াজ চাষ বিষয়ক পূর্ণাঙ্গ গাইডের পিডিএফটি সংগ্রহ করতে পারবেন। এটা পড়লে আপনারা মোটামুটি পেঁয়াজ চাষ সম্পর্কিত একটি আধুনিক চাষ ব্যবস্থা সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা আপনারা পেয়ে যাবেন। আপনাদের চাষ করতে অনেক বেশি সুবিধা হবে সেই ক্ষেত্রে। তো ধন্যবাদ প্রিয় বন্ধুরা, সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে ছড়িয়ে দিবেন। আমার চ্যানেলের সঙ্গে থাকতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আপনারা এই পূর্ণাঙ্গ প্যাকেজটি পেতে চান, 5টি ক্লাসের ভিডিও এবং পিডিএফটা সম্পর্কে, এই ভিডিওর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা এটি সংগ্রহ করতে পারবেন। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।